আসসালামু আলাইকুম। প্রত্যয় একাডেমির পক্ষ থেকে আমি রিফাত বলছিলাম। সম্প্রতি কোভিড-19 তথা করোনা ভাইরাসে পুরো বিশ্ব যখন অসুস্থ, সেখানে বাংলাদেশেও এক প্রকার একটা নাজেহাল অবস্থা তৈরি হয়েছে, যার প্রেক্ষিতে দেশের সকল একাডেমিক প্রতিষ্ঠান তাদের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে। যার দরুন শিক্ষার্থীরা তাদের গতানুগতিক পড়াশোনায় কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো শিক্ষার্থীদের এই করুণ অবস্থা চিন্তা করে পিছিয়ে নেই প্রত্যয় একাডেমি। বিগত মাসের 24 তারিখ থেকে আমাদের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা আমাদের লাইভ ক্লাস কার্যক্রমগুলো শুরু করি। তবে সেটি আমাদের একান্ত নিজস্ব ফেসবুক প্রাইভেট গ্রুপ থেকে নেওয়া হয়েছে। কিন্তু সম্প্রতি সার্বজনীন ছাত্রছাত্রীদের জন্য আহ, বিগত কয়েকদিন আগে থেকে আমরা আমাদের প্রত্যয় একাডেমি ফেসবুক পেজ থেকে কিছু উন্মুক্ত ক্লাসের কার্যক্রম শুরু করেছি। ইতোমধ্যে অনেকগুলো ক্লাস হয়ে গেছে। আহ, তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা রসায়ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের টপিক মোটামুটি সবারই জানা আছে যে কি নিয়ে আলোচনা করব আসলে। লাসাতিলের নীতি এবং লাসাতিলের নীতির ব্যাখ্যা আমাদের রসায়ন বইয়ের সপ্তম অধ্যায়ের একদম শেষের দিকে একটা টপিক। এই বিষয়বস্তুটা এতটাই ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ। আমি এখানে ভয়ঙ্কর বিশেষণ ব্যবহার করছি এই কারণে যে তোমরা যদি একটু বিগত বছরের টেস্ট পেপারগুলো বা মেইড ইজি এগুলো যদি রিসার্চ করো তাহলে দেখতে পাবা যে অধিকাংশ বোর্ড, ক্যাডেট স্কুল, জিলা স্কুল, ঢাকার শীর্ষ স্কুল এই টপিক থেকে প্রশ্ন আসে এই এই টপিক থেকে। আর এই টপিকের আলোচনাটা তোমাদের বই এমনভাবে প্রেজেন্টেশন করা হয়েছে যে আসলে যতটা মুক্তভাবে বোঝার দরকার বা যতটা লজিক দিয়ে বিষয়গুলোকে ধরতে পারা কিংবা ভেতরের জ্ঞানের কথা যদি বলি আসলে ততটা ওইভাবে আলোচিত হয়নি। একটা বিষয়বস্তু সম্পর্কে তুমি যখন ইন্টারনাল নলেজ গেইন করবা তখন যেভাবে প্রশ্ন আসুক না কেন তুমি তা কভার আপ করতে পারবা। তো আজকে আমরা এই লাইভ ক্লাসে সম্পূর্ণ ভিন্নধর্মী একটা মেথড প্রয়োগ করে খুব সহজে তোমাদেরকে এই লাসাতিলের নীতিটা আমরা উপস্থাপন করার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। আশা করি এরপর থেকে এই বিষয়টা নিয়ে কারোর মধ্যে কোনো ভীতি কাজ করবে না। তো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো শুরুতেই আমার পরিচয় দিয়েছিলাম, আমি রিফাত। তো আজকের বিষয়বস্তু হচ্ছে আমাদের লাসাতিলের নীতি। আমরা নীতিটা দেখব এবং সেই নীতি থেকে আমরা সেই নীতিটাকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব তোমাদের সামনে। প্রথমেই আমাদের উঠে আসছে লাসাতিলের নীতি। লাসাতিলের নীতিটা কি সেটা আমরা একটু দেখি। আমরা যদি লাসাতিলের নীতিটা একটু দেখি, এখানে আমাদের নীতিটা দেওয়া আছে। আমরা নীতিটা একটু দেখি, পড়ি শুরু থেকে। এখানে কি বলা হয়েছে যে কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি ওই অবস্থায় একটা নিয়ামক, যেমন তাপমাত্রা, চাপ অথবা ঘনমাত্রা, কোনো একটা পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থা এমনভাবে পরিবর্তিত হবে যেন নিয়ামক পরিবর্তনে ফলাফলটা প্রশমিত হয়। আচ্ছা, আমরা ধরে নিলাম অ্যাকচুয়ালি আমি এখানে কিছুই বুঝি নাই। আমি ধরে নিলাম এখানে আমি কিছুই বুঝি নাই কি বলছে। আহ, আমরা এখানে দেখতে পাচ্ছি এই নীতির মধ্যে আমরা চারটা ওয়ার্ড আমরা মার্ক করছি বিভিন্ন কালার করে। যেমন ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি উভমুখী বিক্রিয়া, এটাকে আমরা রেড কালার করে মার্ক করছি। এরপর সাম্যাবস্থা, নিয়ামক এবং প্রশমিত হওয়া, এই চারটা জিনিসকে আমরা মার্ক করছি। এই নীতির মধ্যে এই চারটা জিনিস যদি তুমি বুঝতে পারো তাহলে এই নীতিটা সম্পর্কে পুরোপুরি তোমার ধারণা তৈরি হয়ে যাবে। তো এই চারটা জিনিস সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। তখন দেখবে যে এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমি ধরেই নিলাম যে এখন এটা সম্পর্কে কিছুই বুঝো নাই। একে একে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। এরপরে এই বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। তো সেটা জানার আগে কিছু বিষয় জানতে হবে লাসাতিলি নীতির প্রযোজ্যতা।
এই লাসাতিলের নীতিটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়, যেখানে সেখানে তো আর এটা অ্যাপ্লাই করা যায় না, কিছু প্রযোজ্যতা আছে। তো সেই প্রযোজ্যতাগুলো কি? তো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 4টা প্রযোজ্যতা দেওয়া আছে। প্রথম যেটা দেওয়া আছে যে বলা হয়েছে বিক্রিয়াটি উভমুখী হতে হবে। বিক্রিয়াটা অবশ্যই উভমুখী হতে হবে। একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে লাসাতিলের নীতি প্রযোজ্য হবে না, অবশ্যই উভমুখী হতে হবে। এরপরে বলা হয়েছে এখানে যে সাম্যাবস্থায় থাকতে হবে, সাম্যাবস্থায় থাকতে হবে। এরপরে বলা হয়েছে 3 নম্বরে যে নিয়ামক, যেমন তাপ, চাপ অথবা ঘনমাত্রা, এগুলো থাকবে। এরপরে বলা হয়েছে ফলাফল প্রশমিত হবে। এই 4টা প্রযোজ্যতা, যেটা আমি মার্ক করছি লাস্ট স্লাইডে। তো এগুলো সম্পর্কে আমরা এখন ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা দেখব, তখন বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে যাবা। তো আমরা শুরুতেই আসি উভমুখী বিক্রিয়া নিয়ে। এটা সম্পর্কে মোটামুটি সবাই কম বেশি জানো, কারণ এই টপিকে আসতে হলে রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের শুরুর দিকে এই বিক্রিয়া সম্পর্কে কথাবার্তা বলা হয়েছে। একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, দ্রুত বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া, বিযোজন বিক্রিয়া, অনেক ধরনের বিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। তো সেগুলোর মধ্যে উভমুখী বিক্রিয়াও ছিল। তারপরেও এটা আবার আমি আলোচনা করছি যাতে বুঝতে সুবিধা হয় উভমুখী বিক্রিয়া জিনিসটা কি। এখানে কি বলা হয়েছে, ডেফিনেশনটা আমরা যদি দেখি, যে সকল বিক্রিয়ায় বিক্রিয়কসমূহ বিক্রিয়া করে উৎপাদ আবার উৎপাদ থেকে পুনরায় বিক্রিয়কে রূপান্তর হতে পারে, সে সকল বিক্রিয়াগুলোকে বলা হয় উভমুখী বিক্রিয়া। এখানে আমি রেড কালার করে একটু মার্ক করছি, যে সকল বিক্রিয়ায় বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ মানে প্রোডাকশন, বিক্রিয়ক থেকে উৎপাদ, বিক্রিয়ক থেকে উৎপাদ আবার উৎপাদ থেকে বিক্রিয়ক, মানে জিনিসটা রিভার্স হচ্ছে, সেই সকল বিক্রিয়াগুলোকে উভমুখী বিক্রিয়া বলা হয়। আমরা যদি এটাকে একটা এক্সাম্পল দিয়ে চিন্তা করি তাহলে বিষয়টা আরো সহজে বোঝা যাবে। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি খুব সিম্পল, এ প্লাস বি। এখানে প্রোডাক্ট উৎপন্ন হয়েছে আমার এবি। এখানে এই যে এ আর বি, এগুলোকে বলা হয় বিক্রিয়ক। যারা বিক্রিয়া পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে যারা, তাদেরকে বলা হয় বিক্রিয়ক। এরা বিক্রিয়া করছে, বিক্রিয়া করার পরে এই এ বি হচ্ছে প্রোডাক্ট, এই প্রোডাক্ট উৎপন্ন করছে, এটাকে বলা হয় উৎপাদ বা বিক্রিয়াজাত পদার্থ। তো এই বিক্রিয়ক থেকে উৎপাদ, আবার এই উৎপাদ থেকে পুনরায় আবার বিক্রিয়ক হতে পারে, মানে এই প্রোডাক্ট থেকে এ বি থেকে আবার পুনরায় এ আর বিতে পরিণত হতে পারে। এখানে উভমুখী বিক্রিয়ার চিহ্ন দেওয়া হয়েছে, এটা সম্পর্কে নিচে বলা হয়েছে একটু পরেই। তো আমরা এরপর একটা রিয়েকশন এখানে দেখতে পাচ্ছি, যে নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে এখানে অ্যামোনিয়া উৎপন্ন করছে। তো এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন লেখা আছে এখানে বিক্রিয়ক, এটাকে ইংরেজিতে বলা হয় রিঅ্যাক্টেড। তো এই বিক্রিয়কগুলো বিক্রিয়া করে এখানে উৎপাদ তৈরি করলো অ্যামোনিয়া, এটা হচ্ছে প্রোডাক্ট। এখন এই অ্যামোনিয়াটাকে তুমি যদি ভাঙো, রিভার্সে নাও, পশ্চাৎ বিক্রিয়া ঘটাও, তবে সেটাকে আবার পুনরায় নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাসে পরিণত করা যাবে। এই বিষয়টি হচ্ছে উভমুখী বিক্রিয়া, আর কিছু না। তো উভমুখী বিক্রিয়া চেনার আরও একটা সহজ পন্থা হচ্ছে এই বিক্রিয়ার অবস্থিত রিভার্সিবল অ্যারো সাইন। এখানে যে মাঝে যে চিহ্নটা দেখতে পাচ্ছ, নর্মালি আমরা যে সকল রিয়াকশনগুলো করি সেখানে একমুখী তীর চিহ্ন দেওয়া থাকে। একমাত্র এটাই ব্যতিক্রমধর্মী উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে, শুধুমাত্র এটাই ব্যতিক্রমধর্মী যেখানে রিভার্সেবল অ্যারো সাইন থাকে। রিভার্স এই কারণে থাকে যে এটা বিক্রিয়ক থেকে উৎপাদ হতে পারে, আবার উৎপাদ থেকে বিক্রিয়ক হতে পারে। খুবই সিম্পল উভমুখী বিক্রিয়া, এতটুকু যদি মাথায় থাকে এনাফ। উভমুখী বিক্রিয়া জানার জন্য এতটুকু কনসেপ্ট এনাফ। আচ্ছা, তো আমাদের প্রথম যে বিষয়টা ছিল উভমুখী বিক্রিয়া জিনিসটা কি সেটা আমরা দেখলাম। এরপর আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে সাম্যাবস্থা। এই বিষয়টা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাম্যাবস্থা জিনিসটা কি এটা আমাদের বুঝতে হবে। তো আমরা দেখি, এটা অনেকের কনফিউশন থেকে যায়। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থা জিনিসটা কি, ইন্ডিকেট করে দিচ্ছে যে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থা জিনিসটা কি। সাম্যাবস্থা কথাটাকে তুমি যদি সন্ধি বিচ্ছেদ করো, সমান অবস্থা, সাম্য এবং অবস্থা, সমান অবস্থা। তো আহ, রাসায়নিক সাম্যাবস্থা এটাকে ইংরেজিতে বলা হয় কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। আচ্ছা, তো যেহেতু আমরা জেনেছি উভমুখী বিক্রিয়ায় সম্মুখ বিক্রিয়া ঘটে আবার পশ্চাৎ বিক্রিয়া ঘটে। তো সম্মুখ বিক্রিয়া বলতে যেটা বোঝাচ্ছে, অ্যাকচুয়ালি এটা একটু বলে নেই, সম্মুখ বলতে যেটা বোঝায় যে বিক্রিয়ক থেকে প্রোডাক্ট, বিক্রিয়ক থেকে প্রোডাক্ট সামনের দিকে যাচ্ছে বিক্রিয়াটা, এই যেখানে দেখতে পাচ্ছ
এটা হচ্ছে সম্মুখ বিক্রিয়া। আবার প্রোডাক্ট থেকে রিয়াক্টেড মানে বিক্রিয়ক, এটা হচ্ছে পশ্চাৎ বিক্রিয়া। তার মানে সম্মুখ এবং পশ্চাৎ এই দুইটা বিক্রিয়া ঘটে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে। তো আমরা এটা জানলাম যে উভমুখী বিক্রিয়া সম্মুখ বিক্রিয়া ঘটে, আবার পশ্চাৎ বিক্রিয়াও ঘটে। তো আমরা বলতে পারি যে যে সকল বিক্রিয়ার অবস্থা এমন হয় যে এদের সম্মুখবর্তী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ সমান হয়। অবশ্যই বিক্রিয়ার মধ্যে একটা বেগ আছে। তো এই সম্মুখ বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগটা সমান হয়ে যায়। অর্থাৎ বাহির থেকে দেখলে বিক্রিয়াটাকে মানে আপাত দৃষ্টিতে মনে হয় যে স্থির। তো এই জিনিসটাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। এটা আমরা ডেফিনেশন জানলাম যে সম্মুখবর্তী বিক্রিয়ার বেগ এবং পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ যদি সমান হয়, ইকুয়াল হয়ে যায়, তখন ওই অবস্থাটাকে বলা হয় সাম্যাবস্থা। মানে তুমি যখন বাইরে থেকে দেখবা, বাইরে থেকে যখন তুমি বিক্রিয়াটা ঘটাবা, বাইরে থেকে যখন দেখবা, পর্যবেক্ষণ করবা, তখন দেখলে মনে হবে কি আসলে বিক্রিয়াটা স্থির হয়ে রয়েছে, কোনো পরিবর্তনই হয় নাই। মানে শুরুতে যা ছিল এখনো তাই আছে, এরকম মনে হয় আপাত দৃষ্টিতে, এমন মনে হয়, বাট আলটিমেটলি এরকম হয় না। কিন্তু এরকম কেন দেখি, এটার অ্যান্সারটা দেখবো আমরা। এখানে একটা বিক্রিয়া দেখতে পাচ্ছ, হাইড্রোজেন এবং আয়োডিন গ্যাস কি উৎপন্ন করছে এখানে? হাইড্রোজেন আয়োডাইড। এখন এখানে বলা হয়েছে যে হাইড্রোজেন গ্যাস এবং আয়োডিন গ্যাস মোটামুটিভাবে যখন 80% বিক্রিয়া করে ফেলে, 80% বিক্রিয়া করে ফেলে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে। দেখো হাইড্রোজেন আয়োডাইড কিন্তু তৈরি করছে, তৈরি করে এটা নিজে নিজেই আবার কিছু সময় পরে পশ্চাৎ বিক্রিয়া ঘটায় ফেলে। মানে ওই হাইড্রোজেন আয়োডাইড থেকে আবার কি হয়ে যেতে থাকে, পুনরায় হাইড্রোজেন আয়োডিন গ্যাসে পরিণত হয়ে যায়। এই জন্য বাহ্যিকভাবে তুমি দেখো যে আসলে বিক্রিয়াটা স্থির। ওই শুরুতে হাইড্রোজেন গ্যাস আর আয়োডিন গ্যাস ছিল, এখনও সেই হাইড্রোজেন আর আয়োডিন গ্যাসই রয়ে গেছে, বাট আলটিমেটলি মাঝখান দিয়ে কিন্তু একটা স্টেজ খেলা হয়ে গেছে, যেটা আমরা ওইভাবে আসলে পর্যবেক্ষণ করতে পারি না। সেটা হচ্ছে কি যে হাইড্রোজেন আয়োডাইড কিন্তু মোটামুটিভাবে 80% মানে বিক্রিয়া করার ফলে হাইড্রোজেন আয়োডাইড কিন্তু তৈরি হয়ে গেছে। হয়ে এটা আবার কি হয়েছে, রিভার্সে চলে গেছে, আবার পশ্চাৎমুখী বিক্রিয়া হয়ে গেছে। মানে এটাই হচ্ছে বিষয়টা যে ইকুইলিব্রিয়াম বা এই যে সমতা করছে, সমান সম্মুখবর্তী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগটা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তো এই বিষয়টা হচ্ছে উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থা। আমরা এই বিষয়টা নিয়ে আরো ব্রিফলি দেখব। এখনো আমি জানি অনেকের কনফিউশন আছে। তো আরেকটা বিষয় যেটা, যে প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু একটা টাইমিং এর প্রয়োজন হয়, এটা মাথায় রাখতে হবে। এটা সবারই জানা আছে, তারপর এটা আমি এখানে লিখছি মার্ক করে, যে এখানে একটা বিষয় লক্ষণীয়, যে বিক্রিয়া সম্পন্ন হতে কিন্তু একটা টাইমিং এর প্রয়োজন হয়। এই যে হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে, এটার জন্য একটা ক্ষুদ্র সময় লাগছে অবশ্যই। আবার হাইড্রোজেন আয়োডাইড থেকে হাইড্রোজেন এবং আয়োডিন গ্যাসে পরিণত হতেও একটা ক্ষুদ্র সময় আমাদের লাগছে। আচ্ছা, আমরা মোটামুটি একটা মেসেজ তোমাদের মধ্যে থ্রু করতে পারছি, যে আহ, একটা আইডিয়া গেছে যে সাম্যাবস্থা জিনিসটা কি। এই ধরনের গ্রাফটা তোমাদের বইয়ে দেওয়া আছে, তো এটা অনেকে বোঝা নেই গ্রাফটা জিনিসটা কি। আচ্ছা, এখানে আমরা এই অক্ষ বরাবর যদি সময় চিন্তা করি আর এই অক্ষ বরাবর যদি বিক্রিয়ার বেগ চিন্তা করি, আমরা সব সময় জানি, এটা সব সময় মাথায় রাখবা, সম্মুখ বেগ, সম্মুখ বেগের বিক্রিয়ার হার সবসময় বেশি হয়। সবসময় এটা মাথায় রাখবা, সম্মুখ বেগ বিক্রিয়ার হারটা সবসময় বেশি, এই জন্য দেখো এটা উপরে সম্মুখ বেগ বিক্রিয়ার হারটা, আর পশ্চাৎ বেগ বিক্রিয়ার হারটা কম। তো সম্মুখ বেগ বিক্রিয়ার হারটা কি হয় দেখো, আস্তে 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 এটা কি হয়, কমতে থাকে। আর পশ্চাৎ বেগের হারটা আস্তে আস্তে কমতে থেকে, মানে কম থেকে আস্তে আস্তে কি হতে থাকে, বাড়তে থাকে। এটা হচ্ছে বাই ডিফল্ট, আমি যেটা বললাম যে সম্মুখ বেগের বিক্রিয়ার হার বেশি থাকে বাই ডিফল্ট, ওইটা আস্তে আস্তে কমতে থাকে। এই যে কমছে, এই যে আস্তে আস্তে দেখো এটা ঢাল আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে। আর পশ্চাৎ বেগ বাই ডিফল্ট কম থাকে, বিক্রিয়ার গতিবেগ এটা আস্তে আস্তে দেখো বাড়তেছে। এবং এটা দেখো একটা স্টেজ বরাবর, একটা স্টেজে আইসা বা একটা পয়েন্টে আইসা এই দুইটা বিক্রিয়ার গতিবেগ কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, একই রেখা বরাবর অবস্থান করতেছে। এই জিনিসটাকেই বলা হয় কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্যাবস্থা। আমরা গ্রাফ দিয়ে যদি বিষয়টা চিন্তা করি তাহলে আমার বিষয়টা এরকম দাঁড়ায়। আমরা আরো যদি একটু ব্রিফলি চিন্তা করি, সেটা কিরকম? আচ্ছা, সেটা কিরকম আমরা দেখব। তার আগে যেটা, সেটা হচ্ছে যে আমরা নিয়ামক নিয়ে একটু আলোচনা করি। লাসাতিলের নিয়ামক যেগুলো ছিল,
লা শাতিলিয়ের নিয়ামক সমূহ, তিনটা নিয়ামক: তাপ, চাপ, ঘনমাত্রা। তাপ, চাপ এবং ঘনমাত্রা। তো এক্ষেত্রে একটা বিক্রিয়াতে তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস ঘটাও, সেক্ষেত্রে একটা পরিবর্তন লক্ষ্য করবা। বিক্রিয়ার সামনে পেছনে উৎপাদন বৃদ্ধি বা হ্রাস এইসবে একটা পরিবর্তন আসবে। তুমি যখন বাহ্যিকভাবে একটা বিক্রিয়ার মধ্যে তুমি যখন বাহ্যিকভাবে একটা বিক্রিয়ার মধ্যে তাপমাত্রা অথবা চাপ, হইতে পারে ঘনমাত্রা, বাড়াও বা কমাও, সেক্ষেত্রে একটা ইফেক্ট কিন্তু বিক্রিয়ার মধ্যে পড়বে। হইতে পারে বিক্রিয়াটা সামনে ঘটতে পারে, হইতে পারে বিক্রিয়া পেছনে ঘটতে পারে, হইতে পারে প্রোডাকশন বেশি হইতে পারে বা কম হতে পারে। এরকম একটা পরিবর্তন আসবে তুমি যদি বাইরে থেকে এই নিয়ামকগুলো ব্যবহার করো। তাপ বাড়ায় দাও, চাপ বাড়ায় দাও, ঘনমাত্রা বাড়ায় দাও, এগুলা। তো এইটাই যে লাসাতেলিনিতে এগুলা হচ্ছে নিয়ামক হিসেবে ভূমিকা পালন করে। তো নিয়ামক নিয়ে আসলে তেমন কিছু বলার নাই, এটাই। আহ, তাপ, চাপ, ঘনমাত্রা বিক্রিয়ার বাইরে থেকে তুমি যদি বাড়াও কমাও, তাহলে বিক্রিয়ার মধ্যে একটা ইফেক্ট পড়ে। খুব সিম্পল, তুমি যদি কাউকে একটা চড় থাপ্পড় দাও জোরে, তার অবশ্যই একটা পরিবর্তন আসবে, গাল ফুলে যাবে, গাল লাল হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এরকম। ওকে, আচ্ছা। এরপরে সবশেষে যে টপিকটা ছিল সেটা হচ্ছে যে ফলাফল প্রশমিত হওয়া, নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হওয়া। তার মানে তুমি যখন একটা নিয়ামক পরিবর্তন করবা, তা বাড়াইবা কমাইবা, তখন এটা প্রশমিত হওয়া বা সেটাকে ব্যালেন্স করার বিষয়টা কি, এটা আমরা একটু দেখি। এখানে আহ, বিষয়টা একটু ইমাজিন করতে হবে আমাদের, কারণ এখানে পুরোপুরি চিত্রগুলো ওইভাবে আঁকানো হয় নাই, জাস্ট ইমাজিন করতে হবে। আমরা দাঁড়িপাল্লা সবাই কম বেশি চিনি, এটা একটা ম্যানুয়াল দাঁড়িপাল্লা, ডিজিটাল না। পুরোনো দিনের দাঁড়িপাল্লাগুলো যেরকম ছিল। মাঝখানে হচ্ছে নিট পয়েন্ট বা মূলবিন্দু, যাই বলি না কেন, আর দুই পাশে দুইটা পাল্লা আছে। এখানে আমরা তিনটা স্টেজ দেখছি। এখানে প্রথমে যেটা আছে, দুই পাশে, এক পাশে হচ্ছে 1 কেজি মাংস, আরেক পাশে হচ্ছে 1 কেজি বাটখারা। তো ডেফিনেটলি অবশ্যই এখানে আমরা সমান দেখতে পাবো, কারণ এখানে পরিমাপটা সমান আছে। নিট পয়েন্টটা পুরো মাঝ বরাবর এটা অবস্থান করবে বা কাঁটাটা মাঝ বরাবর অবস্থান করবে, ফাইন। আমরা যদি এরপরে এখানে চিন্তা করি 2 নম্বর স্টেজে, যে এখানে আমরা চিন্তা করলাম যে 1 কেজির সাথে আর 200 গ্রাম বাটখারা আমরা অ্যাড করি। 1 কেজির সাথে আমরা আরো এক্সট্রা 200 গ্রাম একটা ছোট বাটখারা আমরা ইউজ করি। আর ওইখানে মাংসের পরিমাণ যা ছিল শুরু তাই আছে। আচ্ছা, যেহেতু এই পাশে আমি আহ, পরিমাণটা একটু বাড়াই দিছি 200 গ্রাম এক্সট্রা, ডেফিনেটলি এই পাশটা কি হয়ে যাবে, একটু ঝুলে যাবে নিচের দিকে। সেখানেই এটা করা হয়েছে যে এই দিকটা একটু নিচের দিকে ঝুলে আছে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এটাকে ব্যালেন্স করা যায় কিভাবে? তুমি বলতে পারো যে স্যার খুব সিম্পল, 1 কেজি মাংসের সাথে আরো 200 গ্রাম মাংস দিয়ে দেন, তাহলে এটা ব্যালেন্স হয়ে যাবে। বাট খেলাটা আসলে এখানেই। আমি এখানে কোনো পরিমাণ কিছু চেঞ্জ করব না, মাংস যা আছে তাই। বাটখারা তো 200 গ্রাম দিছি, এখন পরিমাণ চেঞ্জ না করে এটাকে কিভাবে আমি ইকুয়াল করতে পারি, এই জিনিসটাই হচ্ছে প্রশমিত হওয়া। বিক্রিয়া এই কাজটাই করে, সে তার সুবিধা মতো সামনে অথবা পিছনে গিয়ে, হয় সম্মুখবর্তী আর নয় পশ্চাৎবর্তী গিয়ে, সে কি করে বিক্রিয়াটাকে ব্যালেন্স করে, কোনো পরিমাণ চেঞ্জ না করা। এই যে দেখো, আমাদের নিট পয়েন্টটা ছিল কোথায়, মাঝে। আমাদের নিট পয়েন্টটা কোথায় ছিল, মাঝে ছিল। আমি কিন্তু কোনো পরিমাণ চেঞ্জ করব না, আমি ফার্স্টে বলে নিছি পরিমাণ চেঞ্জ না করে এটা কিভাবে ইকুয়াল করা যায়। আবার দেখো, আমি এই নিট পয়েন্টটাকে মাঝ থেকে আমি হালকা বাম পাশের দিকে সরাই নিয়ে গেছি, তখন এই অংশটা কি হয়ে গেছে, আবার ইকুয়াল হয়ে গেছে, সমান হয়ে গেছে। তার মানে এই যে নিট পয়েন্টটা, এই নিট পয়েন্টটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কি বলে, এটা তার সুবিধা মতো ডানে বামে সরে গিয়ে এভাবে পরিমাণ চেঞ্জ না করে দাঁড়িপাল্লার অবস্থানটা কি করতে পারে, ব্যালেন্স করতে পারে। আচ্ছা, আমি আরো একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝাই। এটা ধরলাম যে দাঁড়িপাল্লা নিয়ে বুঝতে অনেক সমস্যা হচ্ছে, আমরা এই এক্সাম্পলটা একটু দেখি। এই এক্সাম্পল দেখার পর আশা করি তেমন কারো কোনো সমস্যা হবে না। সেটা হচ্ছে, আমরা এখানে তিনটা স্টেজ দেখতে পাচ্ছি। ফার্স্ট স্টেজ যেটা আছে, এই পাশে দুজন ব্যক্তি, এই পাশে দুজন ব্যক্তি, মাঝখানে একটা ফালক্রাম আছে। ফালক্রাম জিনিসটা কি, এটা তোমরা জানো, ক্লাস 6 এর পড়া এটা। ফালক্রাম জিনিসটা কি? ফালক্রাম হচ্ছে এমন একটা বিন্দু যেখানে ভার এবং বল
দুই পাশে থাকে এবং মাঝখানে ফালক্রাম থাকে, উঠানামা করে। আচ্ছা, যাই হোক, লিভারের মধ্যে আমরা এগুলো পড়ছিলাম, লিভারের নীতির মধ্যে। তো আমরা যদি একটু দেখি ফার্স্ট নাম্বার স্টেজে, যেখানে এই পাশে দুইজন ব্যক্তি আছে, এই পাশে দুজন ব্যক্তি আছে, ডেফিনেটলি এটা ইকুয়াল থাকবে এবং এখানে সেটাই আছে, ফাইন। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে আহ, এই ডান পাশে আমরা আরো একজন অতিরিক্তকে এখানে দাঁড় করালাম, তো ডেফিনেটলি এই দিকটা অবশ্যই নিচের দিকে নেমে যাবে এবং ওই দিকটা উপরের দিকে উঠে যাবে, ফাইন। সেটাই হয়েছে এখানে। এখন আমি বললাম এখন আমি বললাম যে নতুন করে কোনো ব্যক্তি অ্যাড না করে বা না কমিয়ে এটাকে পুনরায় একদম আগের অবস্থার মতো, 1 নম্বর অবস্থার মতো কিভাবে তুমি দাঁড় করাবা? ওই যে ঘুরে ফিরে সেই সেই ফর্মুলা। তুমি যদি এই ফালক্রামটাকে ডান দিকে সরাই নিয়ে আসো, তখন এই জিনিসটা আবার কি হয়ে যাবে? ব্যালেন্স হয়ে যাবে। এই জিনিসটা আসলে পুরোপুরি অনুধাবনের একটা বিষয়, মনে মনে অনুধাবনের একটা বিষয় আসলে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। এইভাবে বিক্রিয়া কি করে? ডানে গিয়ে অথবা বামে গিয়ে তার সুবিধা মতো বিক্রিয়া ডানে গিয়ে মানে সম্মুখবর্তী অথবা পশ্চাৎবর্তী গিয়ে বিক্রিয়াটাকে কি করে? সাম্যাবস্থায় নিয়ে আসে বা ফলাফল প্রশমিত করে। তুমি যখন বাইরে থেকে তাপচাপ ঘনমাত্রা বাড়াই দিবা, ডেফিনেটলি বিক্রিয়ার মধ্যে একটা পরিবর্তন হবে না? অবশ্যই হবে। তখন পরিবর্তনটা কি করে? ব্যালেন্স করে নিয়ে এসে পড়ে এইভাবে, সামনে গিয়ে অথবা পিছনে গিয়ে তখন এইভাবে ইকুয়াল করে ফেলে। বিষয়টা হচ্ছে এইরকম। তো এই হচ্ছে 4টা জিনিস: উভমুখী বিক্রিয়া, রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, এবং আহ, লাসা তেলের নীতিতে যে নিয়ামকগুলো ব্যবহার করা হয়, তাপ, চাপ, ঘনমাত্রা, এবং সবশেষে যেটা সেটা হচ্ছে যে ফলাফল প্রশমিত হয়। এই 4টা বিষয় সম্পর্কে আমরা দেখলাম। তা আশা করি এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি একটা ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেছে। তো এই 4টা বিষয় নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি নীতিটা তৈরি করা হয়েছে। তো আমরা যদি একটু নীতিতে আবার একটু যাই পেছনে, তাহলে নীতিটা আমরা যদি একটু দেখি, আহ, এখন কি বলছে দেখো, কোনো উভমুখী বিক্রিয়ায় অবশ্যই বিক্রিয়াটা উভমুখী হতে হবে এবং সাম্যাবস্থায় থাকতে হবে। কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন যদি ওই সাম্যাবস্থায় যদি একটা নিয়ামক, হতে পারে তাপ, হতে পারে চাপ, হতে পারে ঘনমাত্রা, তুমি যদি একটা পরিবর্তন করলে অবশ্যই বিক্রিয়া একটা পরিবর্তন হবে। বিক্রিয়া সামনের দিকে যেতে পারে, পেছনের দিকে যেতে পারে, প্রোডাকশন বাড়তে পারে, কমতে পারে। তখন সাম্যের অবস্থানটা এমনভাবে পরিবর্তিত হয়, মানে ওই যে আমি ফালক্রামের যে বিষয়টা বুঝাইলাম, যে এটা সুবিধা মতো তার ডানে গিয়ে অথবা বামে গিয়ে সাম্যের অবস্থা এমনভাবে পরিবর্তিত হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফলটা কি হয়? প্রশমিত হয়, মানে জিনিসটা কি করতে পারে? ইকুয়াল করতে পারে, ব্যালেন্স করতে পারে। প্রশমিত হয় এখানে বোঝাচ্ছে ব্যালেন্স করাটা। আমরা যেরকম আহ, আম, কি বলে, নিউট্রিলাইজেশন রিয়াকশনের ক্ষেত্রে দেখছিলাম, প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে, যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, বিক্রিয়াটাকে কি করে ফেলে? নিউট্রাল করে ফেলে, প্রশমন করে ফেলে। এইরকম বিষয়টা। আশা করি এখন আর কোনো সমস্যা নাই। আমরা এখন ফাইনাল একটা কথা বলে দিতে পারি, এটাই যে বিক্রিয়া থেকে আমরা বলতে পারি যে যখন একটা উভমুখী বিক্রিয়া কোনো নিয়ামক তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে বিক্রিয়ার ফলাফলটাও কিছু পরিবর্তন হয়। তো এই পরিবর্তনটাকে আগের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য বিক্রিয়াটা তার সুবিধা মতো সম্মুখবর্তী কিংবা পশ্চাৎবর্তী হয়ে থাকে। এর ফলে বিক্রিয়াটা প্রশমিত হয়, অর্থাৎ বিক্রিয়াটা দেখতে ওই যে আগের অবস্থার মতো মনে হয়, যেটা আমরা হাইড্রোজেন এবং আয়োডিনের ক্ষেত্রে দেখেছিলাম, যে হাইড্রোজেন আয়োডাইড, যে বাইরে থেকে দেখলে মনে হয় আসলে রিয়াকশন হয়ই নাই, যা শুরুতে ছিল তাই আছে, বাট আলটিমেটলি রিয়াকশন হইয়া সেটা তার সুবিধা মতো আবার আগের অবস্থায় নিয়ে গেছে, যার জন্য মনে হয় যে আসলে বিক্রিয়ার কোনো পরিবর্তন হয় নাই বা বিক্রিয়ার কোনো কাজই হয় নাই। খুব সিম্পল। আচ্ছা, এখন আমরা লাসাতেলের নীতি প্রভাবে চলে যাই বা ব্যাখ্যায় চলে যাই। আমরা এতক্ষণ নীতি নিয়ে আলোচনা করলাম। লাসাতেলের নীতির প্রভাব, 3টা ক্ষেত্রে প্রভাব লক্ষণীয়, যে তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব এবং ঘনমাত্রার প্রভাব। আমরা একে একে 3টারই ব্যাখ্যা দেখব: তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব এবং ঘনমাত্রার প্রভাব। ফার্স্টে যদি আমরা দেখি তাপমাত্রার প্রভাবের ক্ষেত্রে, তো এই তাপমাত্রার প্রভাবের ক্ষেত্রে আমরা বিক্রিয়াটাকে 2টা ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, নাম্বার 2 হচ্ছে তাপহারী বিক্রিয়া। এগুলো আমরা চ্যাপ্টার শুরুতে দেখে আসছিলাম, তারপরেও আমরা এগুলোর ডেফিনেশন আলোচনা করব। তাপ উৎপাদী বিক্রিয়া জিনিসটা কি বা তাপহারী বিক্রিয়া জিনিসটা কি। তো আমরা একটু দেখি তাপ উৎপাদী বিক্রিয়া কি বলছে, যে যে সকল উভমুখী বিক্রিয়ার ডেল এইচ এর মান ঋণাত্মক,
ডেল জিনিসটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। ডেল হচ্ছে তাপমাত্রার পরিবর্তনের একটা সূচক, একটা সাইন, যাই বলো না কেন, একটা প্রকাশক, যাই বলো না কেন। তো যে সকল উভয়মুখী বিক্রিয়ার ডেল এর মান ঋণাত্মক, নেগেটিভ, সেই বিক্রিয়া সমূহগুলো মানে বিক্রিয়াগুলোকে বলা হয় তাপোৎপাদী বিক্রিয়া। একটা বিক্রিয়া উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে মানে তাপোৎপাদী বিক্রিয়া যদি দেওয়া থাকে, তুমি এটা ডেল এইচ দিয়েই তুমি খুব সহজে এখানে বুঝতে পারো। যেমন এখানে একটা রিয়েকশন দেওয়া হয়েছে, নাইট্রোজেন আর হাইড্রোজেন অ্যামোনিয়া তৈরি করছে, যেখানে ডেল এইচ এর মান দেওয়া আছে -92 কিলোজুল পার মোল। ওকে, তো তাপমাত্রা পরিবর্তনের এককটাকে কিলোজুল পার মোল দ্বারা প্রকাশ করা হয়। তো সেটাই এখানে দেওয়া আছে, যে ডাইরেক্ট নেগেটিভ দেওয়া আছে, এখান থেকে খুব সহজে বোঝা যায় যে এটা আসলে তাপোৎপাদী বিক্রিয়া। এর থেকে আর বেশি কিছু জানা প্রয়োজন নাই তাপোৎপাদী বিক্রিয়া চেনার জন্য। এরপরে যদি আমরা দেখি তাপহারী বিক্রিয়া কি। তাপহারী বিক্রিয়া যেটা বলছে যে যে সকল উভয়মুখী বিক্রিয়ায়, অবশ্যই এই কথার উল্লেখ করতে হবে, উভয়মুখী বিক্রিয়া, যে সকল উভয়মুখী বিক্রিয়া ডেল এর মানটা পজিটিভ বা ধনাত্মক, সেই সকল বিক্রিয়াগুলোকে বলা হয় তাপহারী বিক্রিয়া। যেমন এখানে দেখতে পারতেছো N2O4 এখান থেকে উৎপন্ন হয়েছে নাইট্রাস অক্সাইড, যেখানে ডেল এইচ মান হচ্ছে +57 কিলোজুল পার মোল। তো এখানে অনেকেই কিন্তু একটা জিনিস মানে গজামিল করে ফেলে তাপোৎপাদী তাপহারী বিক্রিয়া নিয়ে, যে ডেল এইচ এর মানটা নিয়ে অনেক সময় প্যাচ লাগায় ফেলে, যে তাপ উৎপাদী মানে তাপ উৎপন্ন হচ্ছে, এটা তাহলে পজিটিভ হবে, তাপ হারিয়ে যেহেতু হারাই ফেলতেছে সবকিছু, তাহলে মানে নেগেটিভ হবে। এই ধরনের একটা মিসকনসেপশন তৈরি হয়, না, ভুলেও এরকম না। তাপ উৎপাদনের ক্ষেত্রে ডেল এইচ নেগেটিভ এবং তাপ হারির ক্ষেত্রে ডেল এইচ পজিটিভ হয়ে থাকে। তো এটাই তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া আমরা দেখলাম। এখন প্রভাবটা কি, প্রভাবটা কি পড়ে সেটা আমরা একটু দেখব, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপের কি প্রভাব, আমি যদি তাপ বাড়াই কমাই সেক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়বে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপের প্রভাব, তুমি যদি তাপ বাড়াও, এখানে অ্যারো সাইন ইউজ করা হয়েছে সহজে মনে রাখার জন্য, আপ এবং ডাউন। আপ দিয়ে এখানে বৃদ্ধি বোঝাচ্ছে, ডাউন দিয়ে আসলে কমানো বোঝাচ্ছে। তুমি যদি তাপ বাড়াও, বিক্রিয়াটা পেছনের দিকে ঘটবে, বিক্রিয়ার উৎপাদনটা কমে যাবে, প্রোডাকশন কমে যাবে, গতিটা কি পাবে, হ্রাস পাবে। ওকে, তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপ বাড়াও, বিক্রিয়া পেছনের দিকে ঘটবে, বিক্রিয়ার প্রোডাকশন কমে যাবে। মাথায় রাখবা, বিক্রিয়া যখন পেছনের দিকে ঘটে বিক্রিয়ার প্রোডাকশন কমে যায় স্বভাবতই। বিক্রিয়া যখন পেছনের দিকে ঘটবে তখন বিক্রিয়ার প্রোডাকশন কি হয়ে যাবে, কমে যাবে, এবং বিক্রিয়ার গতিটাও কি পাবে, হ্রাস পাবে। তো এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া অ্যামোনিয়া উৎপন্ন হয়, যেখানে ডেল এইচ এর মান দেওয়া আছে -92 কিলোজুল পার মোল। সো এই ধরনের বিক্রিয়া তুমি যদি তাপ বাড়াও, বিক্রিয়া পেছনের দিকে ঘটবে এবং বিক্রিয়া উৎপাদন কমে যাবে এবং গতিটা কি পাবে, হ্রাস পাবে। আমি বলছি না খাতায় তোমরা এইভাবে লেখো, আমি যেখানে এইভাবে বুঝাইছি তোমরা খাতায় এইভাবে লেখো আমি চাই না, তোমাদের মনে রাখার জন্য আমি এইভাবে উপস্থাপন করছি। তোমরা খাতার মধ্যে কথাগুলো প্যারা আকারে লিখবা, যে তাপ বাড়াইলে বিক্রিয়া পেছনে ঘটে, বিক্রিয়া উৎপাদন কমে যায়, গতি হ্রাস পায়, এই বিষয়গুলো প্যারা আকারে লিখতে হবে। তো আশা করি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপের প্রভাবটা বুঝতে পারছো। আমরা এখন তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি চিন্তা করি, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি তাপ বাড়াও, বিক্রিয়া সামনের দিকে ঘটবে। আরেকটা জিনিস মাথায় রাখবা, বিক্রিয়া সামনের দিকে ঘটলে উৎপাদন কি পাবে, বৃদ্ধি পাবে। আচ্ছা, যেটা বলছিলাম যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ বাড়ালে বিক্রিয়া সামনের দিকে ঘটবে, উৎপাদন বৃদ্ধি পাবে, গতিটাও কি পাবে, বৃদ্ধি পাবে, মানে সম্পূর্ণ বিপরীত তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। আচ্ছা, ইম্পা জিজ্ঞেস করছে যে পয়েন্ট আকারে লিখতে পারবো কিনা। হ্যাঁ, পয়েন্ট আকারেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ বাড়ালে বিক্রিয়া সামনের দিকে ঘটবে, আর বিক্রিয়া যদি সামনের দিকে ঘটে উৎপাদন অবশ্যই বৃদ্ধি পাবে, গতি বৃদ্ধি পাবে। সো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তাপহারী বিক্রিয়া প্রয়োগ করা হয় সব থেকে বেশি, কারণ ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন লাগে অনেক বেশি, উৎপাদন বৃদ্ধির প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই বিক্রিয়াগুলো দিকে নজরদারি দেওয়া হয় বেশি। তো আশা করি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ বাড়ালে কি কি হয় এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ বাড়ালে কি কি হয় এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারছো। এখানে দেওয়া আছে নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস নাইট্রিক অক্সাইড উৎপন্ন করছে, যেখানে ডেল এইচ এর মান হচ্ছে +180 কিলোজুল পার মোল। তো এই হচ্ছে তাপের বিষয়টা, আর কিচ্ছু না। তাপের বিষয় এটাই, তাপ বাড়াইলে কমাইলে কি হয় তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে, এটা মাথায় রাখলেই
হয়ে যাবে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। এরপরে আমরা যদি চাপের প্রভাবটা দেখি, চাপের প্রভাবটা আরো সিম্পল। চাপের প্রভাবটা আরো সিম্পল, এটা পুরোপুরি একটা ফর্মুলা দিয়ে তুমি এই জিনিসটাকে খুব সহজে সলভ করে ফেলতে পারো। যেখানে বলা হয়েছে যে চাপের প্রভাবটা সম্পূর্ণভাবে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যার উপর নির্ভরশীল। বিক্রিয়ক এবং উৎপাদ বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যার উপর নির্ভরশীল। এখানে আমরা তিনটা ফর্মুলা যদি আমরা এখানে ক্রিয়েট করি, তো তিনটা ফর্মুলা ক্রিয়েট করলে এখানে দেখতে পাচ্ছি যে নাম্বার 1 যেটা আছে, যে বিক্রিয়কের মোল সংখ্যা যদি উৎপাদের মোল সংখ্যার চেয়ে বেশি হয়, এটা হচ্ছে একটা কন্ডিশন। আবার এমনও হতে পারে যে বিক্রিয়কের মোল সংখ্যা উৎপাদের মোল সংখ্যার থেকে কম, এবং থার্ড অ্যান্ড লাস্ট যেটা আছে, যে বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে কি হবে। তো ফার্স্টে বলে নিয়েছি যে এটা একটা, যদিও এই ধরনের কোনো ফর্মুলা নাই, লাস্টে নীতির মধ্যে এই ধরনের কোনো ফর্মুলা নাই, এইভাবে কাজ করলে জিনিসগুলো অনেক সহজেই আমরা বের করতে পারি, এই জন্য এইভাবে প্রেজেন্ট করা। তো আমরা একে একে প্রত্যেকটারই ব্যবহার দেখব। ফার্স্টে আমরা যদি দেখি বিক্রিয়কের মোল সংখ্যাটা যদি উৎপাদের মোল সংখ্যা চেয়ে বেশি হয় সেক্ষেত্রে কি হবে। আমরা এখানে একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি, ফসফরাস ট্রাইক্লোরাইডের সাথে ক্লোরিন বিক্রিয়া করে ফসফরাস পেন্টাক্লোরাইড উৎপন্ন করলো। ঠিক আছে, তো এক্ষেত্রে বিক্রিয়কের মোল সংখ্যা উৎপাদের মোল সংখ্যা থেকে কিভাবে বেশি, এটা আমরা বুঝবো কিভাবে। তো এটার জন্য আমি একটু বিষয়টা দেখাই। এখানে দেখো, এই যে যৌগগুলা, এই যৌগগুলা বাম পাশে যেই অণু সংখ্যাগুলো আছে এগুলোই হচ্ছে তাদের মোল সংখ্যা। এই যৌগগুলোর বাম পাশে মনে মনে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোই হচ্ছে তাদের মোল সংখ্যা। যেমন এই যে PCl3 বা ফসফরাস ট্রাইক্লোরাইড, এটা বাম পাশে কত আছে 1। ক্লোরিন গ্যাস, এটা বাম পাশে কত আছে 1। এবং PCl5, এটা হচ্ছে উৎপাদ, এখানে আছে 1। এখন আমাকে এখানে বলা হয়েছে যে বিক্রিয়কের মোল সংখ্যা উৎপাদের মোল সংখ্যা থেকে বেশি। কিভাবে দেখো, এখানে যদি আমরা কাউন্ট করি, এখানে 1 প্লাস এখানে ক্লোরিনের এখানে 1, তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে কত 2। আর এখানে আমার উৎপাদ আমি শুধু পাইছি 1, সো ডেফিনেটলি 2 গ্রেটার দেন 1। তার মানে এখানে নাম্বার 1 ফর্মুলাটা এখানে খাটতেছে। তো এক্ষেত্রে তুমি যদি চাপ বাড়াও, বিক্রিয়া সামনের দিকে ঘটবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে। এটা পুনরায় এর আগেও দেখে আসছি যে বিক্রিয়া যখন সামনের দিকে ঘটে সেখানে প্রোডাকশন অবশ্যই কি পাবে, বৃদ্ধি পাবে। তো এখানেও আমি অ্যারো সাইন দিয়ে দিছি যাতে বুঝতে সুবিধা হয়। তো এইটা হচ্ছে একটা মেথড, যে বিক্রিয়ার মোল সংখ্যাটা উৎপাদের মোল সংখ্যার থেকে যদি বেশি হয় তাহলে এইভাবে জিনিসটাকে আমাদের কাজে লাগাইতে হবে, যে চাপ বাড়াইলে বিক্রিয়া সামনের দিকে ঘটে, উৎপাদন বৃদ্ধি পায়, বিক্রিয়া গতিও বৃদ্ধি পায়। এরপরে নাম্বার 2 যেটা ছিল, সেটা হচ্ছে যে বিক্রিয়কের মোল সংখ্যা যদি উৎপাদের মোল সংখ্যার থেকে কম হয়, বিক্রিয়কের মোল সংখ্যা যদি উৎপাদের মোল সংখ্যার থেকে কম হয় সেক্ষেত্রে কি ঘটে আমি যদি চাপ বাড়াই। আচ্ছা, এখানে কম বলতে কিভাবে আমরা জিনিসটা কাউন্ট করব, ওই আগের মতোই। এখানে আছে 1, এখানে আছে 1, এখানে আছে 1। আমি যদি কাউন্ট করি, আমার এখানে বিক্রিয়ক হচ্ছে এখানে 1, আর এখানে হচ্ছে 1 প্লাস 1, এটা হচ্ছে আমার প্রোডাক্ট। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 2 দাঁড়াচ্ছে। তো ডেফিনেটলি এখানে আমার এরকম দাঁড়াচ্ছে, বিক্রিয়কের মোল সংখ্যা থেকে উৎপাদের মোল সংখ্যা কি বেশি, মানে বিক্রিয়কের মোল সংখ্যা কম, উৎপাদের মোল সংখ্যাটা বেশি। তো সেক্ষেত্রে আমি যদি চাপ বাড়াই, বিক্রিয়া পেছনের দিকে ঘটবে, তবে উৎপাদন বৃদ্ধি পাবে। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, যে চাপ বাড়াইলেও বিক্রিয়া পেছনের দিকে ঘটলেও উৎপাদনটা কিভাবে বৃদ্ধি পাবে, এটা একটু মাথায় রাখতে হবে, এটা একটু নোট করতে হবে। এটা হলো নাম্বার 2, যে বিক্রিয়কের মোল সংখ্যা যদি উৎপাদের মোল সংখ্যার চেয়ে কম হয় তাহলে সেক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে। আচ্ছা, থার্ড এন্ড লাস্ট যেটা ছিল, যে বিক্রিয়কের মোল সংখ্যা যদি উৎপাদের মোল সংখ্যার সমান হয়, বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে চাপের কোনো প্রভাব নাই, এটাই, আর কিছু লেখার কিচ্ছু নাই, এজন্য এটা অনেক সুবিধাজনক। চাপের কোনো প্রভাব নাই, শেষ, কারণ মোলার আয়তন সমান, কিভাবে আমরা যদি একটু দেখি, এখানে হাইড্রোজেন আছে, এখানে 1 আয়োডিন 1, আর এখানে বাই ডিফল্ট হাইড্রোজেন আয়োডাইডের সাথে 2 আছে, এটাই মোল সংখ্যা তার। আমি যদি এখানে কাউন্ট করি 1 প্লাস 1
ইজ ইকুয়াল টু 2, আর ওই পাশে আমার 2 আছে। সো ডেফিনেটলি এখানে বিক্রিয়কের মোল সংখ্যা আর উৎপাদের মোল সংখ্যা দুইটা কি সমান। দ্যাটস ওয়াই এখানে চাপের কোনো প্রভাব নাই। এখানে তুমি যদি চাপ বাড়াও অথবা কমাও কিছুই হবে না, কোনো পরিবর্তনই হবে না, কোনো প্রভাবই পরিলক্ষিত হবে না। তো এই ছিল আসলে তিনটা মেথড, যে বিক্রিয়কের মোল সংখ্যা যদি উৎপাদের মোল সংখ্যা থেকে বেশি হয়, অথবা বিক্রিয়কের মোল সংখ্যা যদি উৎপাদের মোল সংখ্যা চেয়ে কম হয়, অথবা বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা যদি সমান হয়, সেক্ষেত্রে চাপের কি কি প্রভাব হয় আমরা সেগুলো দেখলাম। এই হচ্ছে চাপের প্রভাব, খুব সিম্পল। তুমি এভাবে ম্যাথমেটিক্যালি মানে কাউন্ট করে খুব সহজেই এটার মোটিভটা বা রেজাল্টটা বলে দিতে পারো। আশা করি কারো কোনো প্রবলেম নাই। আমরা লাস্ট যে টপিকটা দেখব এটা দিয়ে শেষ করে দেবো আমরা আজকে, ঘনমাত্রা। ওকে, তো আমাদের একদম লাস্ট যেটা ছিল, যে লাসাতেলের নীতির একদম লাস্ট যে প্রভাবটা ছিল সেটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব। তো এই ঘনমাত্রার প্রভাব নিয়ে শুরুতে যেটা বললাম, যে আসলে এই ঘনমাত্রা প্রভাবের সাথে পুরোপুরি পরিমাণের একটা বিষয় সম্পূর্ণভাবে জড়িত। তো এই বিষয়টা আমরা একটু দেখব। সেটা দেখার জন্য আমরা প্রথমে একটা এক্সাম্পল একটু চিন্তা করি, খুব সাধারণ একটা এক্সাম্পল আমরা চিন্তা করি। ধরো তোমাদের বাসায় চারজন মেম্বার আছে, রেগুলার চারজন মেম্বার। তো তোমাদের চারজনের জন্য যতটুকু রান্না করা হয়, তোমাদের চারজনের সকাল দুপুর রাত হয়ে যাচ্ছে। এখন হুট করে যদি আরও 10জন মেহমান বা গেস্ট আসে, তো সেই ক্ষেত্রে তুমি কি ওই চারজনে খাবার দিয়ে তাদেরকে সার্ভ করতে পারবা, কমপ্লিট আউট করতে পারবা? কখনোই না, অসম্ভব ব্যাপার। তো আলটিমেটলি এটাই, যে ওই 10জন এবং তোমরা চারজন, টোটাল 14 জনের জন্য যতটুকু খাবার লাগবে কিচেনের মধ্যে ততটুকু রান্নাই তোমার করতে হবে। তো আমার যতটুকু দরকার, আমার প্রোডাকশন, আমার উৎপাদন যতটুকু দরকার, আমার ওই পরিমাণে কি করতে হবে, আমার ঘনমাত্রাটা ব্যবহার করতে হবে। তো ইন্ডাস্ট্রিতে এই মেথডটা কাজে লাগানো হয়ে থাকে। এই ঘনমাত্রার বিষয়টা ইন্ডাস্ট্রিতে অনেক বেশি পরিমাণে কাজে লাগায়, যার ফলে এই প্রচুর পরিমাণে উৎপাদন করে থাকে। তো এটাই যে তুমি এই লাসা তেলের নীতিটা অ্যাপ্লাই করে তুমি যদি ঘনমাত্রা বাড়াও, বিক্রি অবশ্যই সামনের দিকে ঘটবে এবং উৎপাদন ডেফিনেটলি কী পাবে, বৃদ্ধি পাবে। ওই যে আমি মাত্র যে এক্সাম্পলটা দিলাম সেই এক্সাম্পলটা, ঠিক আছে? যে আমার যতটুকু চাহিদা, আমার যতটুকু দরকার, আমার ততটুকুই কিন্তু কিচেনে আমার রান্না করতে হবে। আমি 14 জনের জন্য কিন্তু আমি কিচেনে 5 জনের রান্নার হিসাব করে রান্না করব না। অবশ্যই আমার ওই 14 জনের হিসাব করে আমার রান্না করতে হবে, তাহলে আমি এটা পুরোটাকে কমপ্লিট আউট করতে পারবো। তো এরকম হচ্ছে বিষয়টা, যে আমার যতটুকু দরকার আমার ততটুকুই বাড়াইতে হবে, ঘনমাত্রা আমার ততটুকুই বাড়াইতে হবে। তো এই হচ্ছে বিষয়টা আলটিমেটলি লাসাতেলের নীতির ক্ষেত্রে আমরা দেখলাম, যে তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব এবং ঘনমাত্রার প্রভাব। তো এই বিষয়গুলো মাথায় রাখলে আশা করি সৃজনশীল প্রশ্ন যেভাবে আসুক না কেন তুমি সেভাবেই রিপ্রেজেন্ট করতে পারবা। কারণ এর বাইরে আসলে তেমন কিছু আসে না। বিভিন্ন রিয়েকশন দেওয়া থাকে, সেই রিয়েকশনগুলো থেকে তোমাকে বলে আলটিমেটলি যে তাপের প্রভাবটা কি। হ্যাঁ, বা এমনও দেওয়া থাকতে পারে, কোনো তাপ উৎপাদী বিক্রিয়া দেওয়া থাকতে পারে বা তাপহারী বিক্রিয়া দেওয়া থাকতে পারে। সেখান থেকে তোমাকে বললো তাপের প্রভাব কি, চাপের প্রভাব কি, ঘনমাত্রার প্রভাব কি, এরকম। তো তুমি ফার্স্টে বিক্রিয়াটা দেখবা, যে এটা কি তাপ উৎপাদী না তাপহারী। এরপরে ওই অনুযায়ী বলবা তাপ বাড়াইলে কি হয় না হয়। চাপ দেখবা, যে মোল সংখ্যা কাউন্ট করবা, যে এখানে কি বিক্রিয়কের মোল সংখ্যা বেশি না উৎপাদের মোল সংখ্যা বেশি নাকি সমান, সেই অনুযায়ী এই বিষয়গুলো লিখতে হবে। এরপর ঘনমাত্রা, ঘনমাত্রার ক্ষেত্রে এই একটা কথাই সবসময় বেশি বা ব্যবহৃত হয়, যে ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়া সামনের দিকে ঘটবে, উৎপাদন বৃদ্ধি পাবে, বিক্রিয়ার গতি বৃদ্ধি পাবে। আর এই মেথডটাকে কাজে লাগিয়ে শিল্পক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রোডাকশন করে থাকে। তো এই হচ্ছে আলটিমেটলি লাসাতেলের নীতির প্রভাব। আশা করি কারো কোনো মেজর কোনো প্রবলেম নাই, যেহেতু এগুলো মোটামুটি কম বেশি সবারই কিছু না কিছু ধারণা থাকে। তো আজকে এতটুক পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সতর্ক থাকেন।